আসসালামু আলাইকুম। ট্রাই টু ফুলফিলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে 20th সেঞ্চুরি পোয়েট্রি এর ডিলেন থমাসের কবিতা পোয়েম ইন অক্টোবরের সামারি পড়ছি। আমরা একটি টিবিসি অল ইন ওয়ান বই থেকে পড়ছি, সবাই বের করতে পারো। এই কবিতাটিতে কবি তার 30তম জন্মদিন সম্পর্কে লিখেছেন। 30তম জন্মদিন তিনি কিভাবে উদযাপন করবেন এটা তিনি এখানে বিস্তারিত আলোচনা করেছেন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি দেখে নেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আমরা পড়ছি This poem summary focuses on the poem in October by the Welsh poet Dylan Thomas. Wales হচ্ছে ইউকে বা ইউনাইটেড কিংডমের একটা অঙ্গরাজ্য। এখানকার কবি হচ্ছে ডিলেন থমাস। This poem was written by the poet on the occasion of his 30th birthday. তার 30তম জন্মদিনে তিনি এটা লিখেছিলেন। It is made up of 7 stanzas. Each of the stanzas in turn is made up of 10 lines each. এখানে হচ্ছে 10টা স্তবক রয়েছে। প্রত্যেকটা স্তবকে 60টা স্তবক রয়েছে। প্রত্যেকটা স্তবকে 10টা করে লাইন রয়েছে। এখন আমরা প্রত্যেকটা স্টেঞ্জা সামারি পড়ে যাচ্ছি। The first stanza begins with the poet saying that he woke up on his 30th birthday to sounds from the sea. তো প্রথম স্টেঞ্জা শুরু হয়েছে, কবি বলেছেন যে তিনি ঘুম থেকে উঠেছেন সমুদ্রের ডাক শুনে অথবা সমুদ্রের শব্দ শুনে। Since it is his native village of Swansea that he describes, the wood beside the harbor is equated with a neighbor by Thomas. Okay, তো তার গ্রাম যে সোয়ানসি গ্রাম, ওই গ্রামের পরিস্থিতি ব্যাখ্যা করে এখানে কবিতা শুরু হয়েছে। ওখানকার যে এনভায়রনমেন্ট সেটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। A quiet reverence is in the air as morning breaks in Swansea. আর সকাল যখন হয় তখন থেকেই হচ্ছে তিনি তার বর্ণনা করেন কিভাবে তার দিনটা পালন করবেন। That is why the shore appears to be priested by a heron according to Thomas, and the water seems to be praying to the heron priest. এরপরে তিনি তার যে সিম্বলিক কথাবার্তা শুরু করেছেন, তিনি বলেছেন যে shore appears to be priested by a heron. তিনি সাগরের তীরে একটা হেরন দেখলেন। হেরন হচ্ছে সারস জাতীয় পাখি। সেটা এমন ভাবে বসে আছে যে মনে হচ্ছে সে একজন প্রিস্ট বা পাদ্রী। অ্যাকর্ডিং টু থমাস, and the water seems to be praying to the heron priest. আর পানিগুলো হচ্ছে এই পাদ্রীর আর্চনা করছে, পূজা করছে, এরকম বোঝাচ্ছে। The call of birds like the seagull and the rock has brought Thomas to the state of awakening from the state of being asleep. তো তিনি হচ্ছে সিগাল বা সামুদ্রিক শঙ্খ চিল, তারপরে হচ্ছে রক বা এক ধরনের কাক জাতীয় পাখি, এই দুইটা পাখির ডাক যখন শুনলেন তখন হচ্ছে তিনি জেগে উঠলেন স্টেট অফ বিং asleep, ঘুমের জগৎ থেকে। He knows that the rest of the inhabitants of the town are still sleeping. আর আশেপাশের যারা আছে সবাই ঘুমাচ্ছে। Yet he cannot resist getting up and walking out of his house the second he hears the sound of ships arriving on shore. তারপরে হচ্ছে সে নিজে উঠলেন। তারপরে হচ্ছে তিনি শিপের সাউন্ড শুনলেন, যারা হচ্ছে সমুদ্রের তীরে আসছিল জাহাজগুলো। The harbor is active, he knows and feels he must be active too. আর যেহেতু হচ্ছে তাদের বন্দরটা, সাগরের তীরে বন্দরটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, কর্মচঞ্চল হয়ে যাচ্ছে, সেজন্য তিনি চিন্তা করছেন যে তাকেও আবার চঞ্চল হতে হবে অথবা কাজ শুরু করতে হবে। এরপরে আসছে দ্বিতীয় স্ট্যাঞ্জা। তো প্রথম স্ট্যাঞ্জা এই যে সামুদ্রিক বিষয়গুলো এগুলো তুলে ধরা হয়েছে, সমুদ্রের পাখি, তারপরে হচ্ছে সমুদ্রের পরিবেশ। দ্বিতীয় প্যারাতে এসে তিনি বর্ণনা করেছেন যে থমাস says that it was with water that his 30th birthday began. আর ওই যে ওয়াটার ক্রিয়েচার, পানির যে পাখি রয়েছে, পানি রয়েছে, এগুলো বলেই তার জন্মদিন শুরু হয়েছে। As he has already evidently and amply described in the first stanza. Farms and horses are common in the little village where he had grown up, but it was the birds and the winged trees flying his name that attracted him. তখন তিনি চলে আসছেন তার গ্রামে, গ্রামের পরিবেশ, প্রকৃতি তিনি বর্ণনা করছেন, নেচার বর্ণনা করছেন। বলছেন যে তার গ্রামের মধ্যে ফার্ম ছিল, হর্স ছিল, ঘোড়া ছিল অনেকগুলো। তারপরে হচ্ছে তিনি পাখি দেখেছেন, পাখিরা ছিল, পাখিরা তার জন্মদিনে গান গাচ্ছিল। উইং ট্রিজ ফ্লাইং হিজ নেম। আর তিনি গাছদেরকে দেখলেন, তাদের পাখা রয়েছে, পাখার মতো গাছ, যারা উড়ে উড়ে তার নাম জপছে, মানে তার জন্মদিন পালন করছে গাছগুলো। তো এটা আমাদের শর্ট কোয়েশ্চনে আসে, অনেক সময় ব্রডের মধ্যে এটা রেফারেন্স দিতে হয়, উইং ট্রিজ ফ্লাইং হিজ নেম, আর কোটেশন হিসেবে ইউজ করা হয় এটা। গাছকে তিনি এখানে পার্সনিফিকেশন করেছেন। In Wales, the name Dylan means sea tight. Thus, flying my
may mean that the same air currents that cause the tide also make the branches of the trees sway and give the impression of the trees having wings. ওকে, তো এখানে বলা হচ্ছে যে ডিলেন ওয়েলস ভাষায় ডিলেন শব্দের অর্থ হচ্ছে সমুদ্রের স্রোত। তারপরে হচ্ছে তিনি বলছেন যেহেতু সমুদ্রের স্রোত হচ্ছে সেটার বাতাস এসে লাগছে তীরে এবং গাছগুলো দুলছে, দুলার পরে তার মনে হচ্ছে যে গাছগুলো পাখা রয়েছে এবং তারা মানুষের মতো উঠছে, তারা হচ্ছে পাখির মতো উঠছে। However, if we do not take this phrase quite so literally, we can presume that Thomas feels as if the delights of nature only exist for him at such an early hour and he is only witness to this magnificence. ওকে, তো তখন হচ্ছে বলা হচ্ছে আমরা যদি এটা দেখি থমাসের দিক থেকে তাহলে বোঝা যাবে যে শুধুমাত্র থমাসই এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন আর শুধুমাত্র তিনিই এটা সাক্ষী হয়ে আছেন সকালবেলা। As Thomas walks further, he starts mounting a hill, and at precisely that time, a heavy shower starts up. So heavy that the poet believes it to be equal to the sum total of all rains that he has seen till that day. Okay. তো তিনি হচ্ছে একটা পাহাড়ের উপরে উঠলেন, উঠার পরে হচ্ছে কিছু বৃষ্টি হলো, তিনি বললেন যেমন বৃষ্টি হলো যেটা পুরো দিনের বৃষ্টির সমান, এতটুকু বৃষ্টি। As he crosses the gate that separates the town from the hill and leaves the premises of Swansea, he can feel the other residents of the village waking up. যখন হচ্ছে তিনি গ্রাম ত্যাগ করলেন, গেট ত্যাগ করে গেলেন, বাইরে গেলেন, তখন তিনি বুঝতে পারলেন যে অন্যরাও ঘুম থেকে উঠে যাচ্ছে আস্তে আস্তে। এই হচ্ছে দ্বিতীয় প্যারা, দ্বিতীয় স্টেঞ্জা। তারপরে আসি আমাদের তৃতীয় স্টেঞ্জাতে। Third stanza, Thomas describes how the weather on the hillside is entirely different from the weather in the wood that he has left behind. তো এখানে তিনি হচ্ছে আবহাওয়ার বর্ণনা করেছেন। আবহাওয়া কিরকম ছিল? তিনি বলছেন যে পাহাড়ের উপরের আবহাওয়াটা তার আশেপাশের যে গ্রামের আবহাওয়া সেটা থেকে অনেকটা ভিন্ন। The sun is shining brightly over the hill and the only cloud that is visible is composed only of a large number of larks flying all together in the sky and forming a single undifferentiated mass. Okay, তিনি বলছেন যে পাহাড়ের উপরের আবহাওয়াটা অনেকটা ব্রাইট, অনেকটা উজ্জ্বল তার নিচ থেকে। তারপরে হচ্ছে তিনি ক্লাউড দেখলেন, মেঘ দেখলেন উপরে, ভিজিবল কম্পোজড অনলি অফ এ লার্জ নাম্বার অফ স্কার্স ফ্লাইং। ওকে, তো অনেকগুলো লার্ক পাখি, পাখি যেগুলো সেগুলো আকাশের মধ্যে উড়ছিল এবং তারা অনেক বড় একটা মেঘ তৈরি করেছিল, মানে পাখিদের একটা মেঘ তৈরি করে ফেলেছিল। So many blackbirds are whistling that the whole environment seems to be overflowing with the sweet and melodious sound of their chirps. অনেক কালো পাখি তারা সুর দিয়ে গান গাচ্ছিল এবং প্রকৃতিকে এটা অনেক সুন্দর করে তুলছিল তাদের এই যে ডাকগুলো এগুলোর মাধ্যমে। As opposed to the howling wind and the shivering cold in the wood below him, Thomas is pleasantly surprised by the fond climates and sweet singers that he has suddenly come upon in the hillside. Okay, তো নিচের গ্রামে যে অনেক বেশি বাতাস, তারপরে হচ্ছে অনেক বেশি ঠান্ডা, এগুলো ছাড়া তিনি যখন পাহাড়ে উঠলেন তখন অনেক সুন্দর একটা পরিবেশ পেলেন, এরকম আবহাওয়া থেকে তিনি বের হয়ে গেলেন। তারপরে সেখানে খুব সুন্দর ক্লাইমেট পেলেন, তারপরে খুব সুন্দর সিঙ্গার পেলেন, মানে পাখিরা গান গাচ্ছিল। তারপরে আসছে 4 নাম্বার স্ট্যাঞ্জা। ফোর্থ স্ট্যাঞ্জা has Thomas describing how small objects look from an elevated height such as that on the hillside on which he is standing. এই প্যারায় এসে তিনি বলছেন যে পাহাড়ের উপর থেকে নিচটা দেখতে কিরকম লাগে। Hence the church in the harbor resembles a small snail with its horns rising through the mist that the rainy weather has given rise to near the sea. Okay, তো কুয়াশার মধ্যে সবকিছু ভরে গেছে, কুয়াশার চাদরে আবৃত থাকা অবস্থায় গ্রামের যে চার্চগুলো ছিল, গির্জাগুলোর উপরের যে গম্বুজ বলা যায় অথবা উপরের যে অংশটা সেটা দেখা যাচ্ছে, সেটাকে তিনি শামুকের সাথে তুলনা করেছেন যে শামুকের মুখের মতো এগুলো বের হয়ে আছে উপরে, কুয়াশায় আবৃত সবকিছু, মাঝখানে শামুকের মতো চার্চের আগাগুলো বের হয়ে আছে। ওকে, তারপরে বলছেন যে similarly a brown castle only reminds him of an owl. তো একটা ব্রাউন ক্যাসল তাকে একটা পেঁচার কথা মনে করিয়ে দিল। However, beyond border of Swansea
and under a sky full of stars on the hill everything looked tall. তো যাই হোক, তিনি নিচের উপর থেকে নিচ যতগুলো দেখলেন সবগুলো মনে হলো যে আহ, অনেক বড় বড় দেখা যাচ্ছে। এভরিথিং লুক টল, সবগুলো লম্বা লম্বা দেখা যাচ্ছে। থমাস avows that he could spend his entire birthday just staring at the sights of Swansea, but the weather has changed and he has moved on. তো তার ইচ্ছা হচ্ছিল তিনি সারাদিন বসেই তার সোয়ানসি গ্রামের পরিবেশটা দেখবেন উপর থেকে, পাহাড়ের উপর থেকে, কিন্তু আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় তিনি আবার নেমে যান নিচে। তারপরে আসে 5 নম্বর স্ট্যাঞ্জা। ইন দ্য ফিফথ স্ট্যাঞ্জা থমাস says the changing weather has brought a blue sky and the rich contrasting colors of fruits such as apples, pears and red currants. ওকে, তো তিনি হচ্ছে ওয়েদার অনেক সুন্দর হয়ে গেল এবং তিনি নীল আকাশ দেখতে পারলেন। তারপরে তিনি ফ্রুট দেখতে পারলেন, আপেল দেখেছেন, তারপরে নাশপাতি দেখেছেন, তারপরে লাল কিশমিশ দেখেছেন। উইথ দ্য চেঞ্জ ইন ওয়েদার দ্য পোয়েট হিমসেলফ হ্যাজ বিন ক্যারিড ইনটু দ্য পাস্ট, এবং তিনি তার অতীতে চলে গেলেন চিন্তা করে করে। ইন আ টোন অফ নস্টালজিয়া হি রিমেম্বার্স হিজ চাইল্ডহুড ডেজ স্পেন্ট উইথ হিজ মাদার, মায়ের সাথে কাটানো তার বাল্য জীবন তিনি স্মরণ করলেন। থমাস হিয়ার বিউটিফুলি evokes childhood through the use of words like parables and legends, but he does so to show that he had been much closer to nature as a child than he is now when he is about to turn 30. তো তিনি প্যারাবল মানে হচ্ছে রূপক কাহিনী, আর লিজেন্ড মানে হচ্ছে কিংবদন্তি, যেগুলো মানুষের মুখে মুখে চলে আসে, এই শব্দগুলো তিনি উল্লেখ করে তিনি তার বাল্যকালের কথা স্মরণ করেছেন এবং তিনি বলেছেন যে তার বাল্য জীবনে তিনি আরো বেশি প্রকৃতির কাছাকাছি ছিলেন এখন থেকে। তারপরে আসছে আমাদের 6th স্ট্যাঞ্জা। এখানে বলছেন যে থমাস কন্টিনিউজ হিজ রেমিনিসেন্স and he is deeply moved by the memories that have come floating back to him. তিনি আবার স্মৃতিচারণ শুরু করলেন, তার মেমোরিতে ফিরে গেলেন পুরনো জীবনের। He cries the tears that his boyhood self had cried and experiences every emotion that his young heart had once felt. তার হচ্ছে বাল্য জীবনে যেরকম তিনি কেঁদেছিলেন সেরকম কাঁদলেন, তারপরে হচ্ছে প্রত্যেকটা ইমোশন তিনি আবার স্মরণ করার চেষ্টা করলেন। He remembers how as a child he had had conversations with the trees, stones, the fish and all which were essential parts of the landscape of Swansea. ওকে, তো তিনি স্মরণ করলেন বাল্যকালে তিনি পাথরের সাথে কিরকম গল্প করতেন, গাছের সাথে বসে বসে গল্প করতেন, মাছের সাথে গল্প করতেন, তারপরে সোয়ানসি গ্রামের যে দৃশ্য সেটাও তিনি আবার স্মরণ করলেন। Nature had been a mystery to him, but he revealed in not trying to rationalize all of it. প্রকৃতিটা তার কাছে একটা আশ্চর্যের মতো ছিল, সেটাকে তিনি রেশনালাইজ করতে চাননি অথবা যুক্তি তর্ক এগুলোর মধ্যে নিয়ে আসতে চাননি। In the 7th stanza, Thomas again asserts that he could spend his entire birthday staring at Swansea, but then the weather has changed and he has moved on. আবার 7 নম্বর স্ট্যাঞ্জায় গিয়ে তিনি বললেন যে তিনি সারা জীবন চাচ্ছেন প্রকৃতিকে উপভোগ করে যেতে, কিন্তু হঠাৎই আবার আবহাওয়া পরিবর্তন হলো, আবার তিনি হাঁটা শুরু করলেন। The joy he had felt as a child on coming face to face with nature still burns in him. এবং হচ্ছে বাচ্চার মতো যে প্রকৃতিকে উপভোগ করা, এটার যে একটা আনন্দ সেটা পাওয়ার জন্য তিনি ব্যাকুল হয়ে থাকলেন তখনও। As he stands at noon on his 30th birthday, somehow feeling like it is summer, though the title clearly specifies that it is in October that his birthday falls, he hopes that next year too he shall have a similar experience and find joy in the same. Okay, তো বিকালে তিনি হচ্ছে বার্থডের জন্য প্রস্তুতি শুরু করলেন এবং তিনি স্মরণ করলেন যে তিনি পরবর্তী যে তার জন্মদিন আসবে সেখানেও এরকম তিনি প্রকৃতিকে উপভোগ করবেন, সবকিছুকে উপভোগ করবেন এবং আনন্দ পাবেন তার অন্তরের ভিতরে। এই হচ্ছে তার পুরো কবিতাটি। এখান থেকে আমরা কেউ যদি কোনো কিছু না বুঝে অবশ্যই আমাকে এটা কমেন্টে জানিয়ে দেবে। এই হচ্ছে আমাদের কবিতা। কবিতা থেকে আমরা কিছু কোটেশন আমি লিখেছি, সেগুলো তোমরা দেখে নেবে, এর থেকে বেশিও তোমরা লিখতে পারো, আমি এখানে সামান্য কিছু লিখেছি, পরীক্ষার কোটেশন দিয়ে অনেক ভালো মার্ক পাওয়া যায়। একটা হচ্ছে ইট ওয়াজ মাই 38th year to heaven, এটা অনেক প্রশ্নেও পাবে গিয়ে। তার হচ্ছে and the muzzle pulled and the heron twisted shore, তারপরে হচ্ছে with water praying and call of seagull and rock and the knock of sailing boats,
and I rose in the rainy autumn. তারপর হচ্ছে and the twice told fields of infancy. এটা আমাদের শর্ট কোয়েশ্চনে আছে, আবার পড়তে হবে। the winged trees flying by name, এগুলো আছে। আর এই কতগুলো শব্দ এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এগুলো আমাদের এই কবিতার যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নে এই শব্দগুলো ইউজ করতে হবে। আর এগুলো ইউজ করলে কবিতার উত্তর খুব সহজে লেখা যায়। তারপর আরেকটা লাইন আছে, and over the sea were charred the size of a snail and the legends of the green chapels. তো আশা করি সবাই বুঝতে পেরেছো সামারিটা। যদি কেউ না বুঝে অবশ্যই কমেন্ট করবে, এবং এই কবিতাটি তোমাদের কিরকম লাগে সেটা কমেন্টে জানিয়ে দেবে। আমাদের লেকচারটি কিরকম লেগেছে তোমাদের কাছে সেটাও কমেন্টে জানিয়ে দেবে। অনেক খুশি হবো, তোমাদের ফ্রেন্ডদের কাছে আমাদের লেকচারগুলো শেয়ার করে দিও, তারা উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।